আমার ডেফিনেশনে কারা বিধি মোতাবেক ভিআইপি বন্দী বলে কিছু নেই। তো ওই আবদারগুলো মেটানো অনেক কঠিন। তাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে দেশের বাইরে যদি তারা কল করতে পারে, বিকজ তাদের অনেকেরই আত্মীয় নিকট আত্মীয় দেশে নাই, অত দেখা সাক্ষাৎও হচ্ছে না, মানে বন্ধু ওনারা একটু দেখা করতে চান। আবার অনেকে কোম্পানি হাই অফিসিয়াল আছেন, এমডি চেয়ারম্যানরা আছেন, উনি যদি চান যে উনি একটা বোর্ড মিটিং অথবা তাকে মানে ওনার অফিসিয়ালদের সাথে যদি একটা মিটিং করান, সো দোজ আর বিয়ন্ড দ্য পারভিউ। মানে সে প্রতিদিন দেখা করতে পারলে হি ইজ ভেরি হ্যাপি। তো আমরা ধরেন নিয়মের মধ্যে 15 দিনে একবার। আবার আমি যদি বলি যে এখন তাদের দাবি হচ্ছে যদি ভিডিও কলে কথা বলা যেত, তো এরকম বিভিন্ন রকমের। তারপর আপনার ধরেন আরেক আবদার পাই যে হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়, যদি বাসার খাবার একটু দেওয়া যেত, অথবা আগে যেমন একটা অভিযোগ ছিল দেশে নাই, অত দেখা সাক্ষাৎও হচ্ছে না, তাদের একটা চাহিদা আছে যেটা হচ্ছে দেশের বাইরে যদি তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলানো যায়। আবার ইন্টারেস্টিং চাহিদা আছে, কেউ অনেকে চাহিদা দিচ্ছেন ফুটবল খেলা, আমাকে ফুটবল খেলতে পারমিশন দেওয়া হোক। উই আর রুথলেস, আমি বলেছি জিরো টলারেন্স। একটা হচ্ছে কেউ যদি মাদকের সাথে জড়ায়, কেউ যদি বন্দীদের আত্মীয় স্বজন অথবা বন্দীদের সাথে টাকা পয়সা নিয়ে জড়ায়। দুইটা কেসে কিন্তু প্রচুর চাকরিচ্যুতি হয়েছে, সংখ্যাটা কম নয়। মনে হয় যে গত এক বছরে সব মিলিয়ে বাধ্যতামূলক অবসর মোর দেন 100 কিন্তু 100+ আমাদের কর্মকর্তা কর্মচারী কিন্তু চাকরিচ্যুত হয়েছে, অবসর গিয়েছে, অথবা সে বাধ্যতামূলক অবসর গিয়েছে। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ কারা অধিদপ্তরের সম্মানিত কারা মহাপরিদর্শক আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। মিস্টার হোসেন, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। এই দেশের বাস্তবতা একটু অন্যরকম। কিশোর গ্যাংয়ের কথা বললেন, মাদক সেবীদের কথা বললেন। এখন আপনি যদি তাদের প্রতি আরও সংবেদনশীল হন, মানে হিউম্যান রাইটসের ক্ষেত্রে, তার অধিকারের ক্ষেত্রে, এবং সে যদি মনে করে যে না, এটা তো বাড়িঘরের মতোই হয়ে গেল, তা আমি আর একটা ক্রাইম করে আসলে কি সমস্যা, সেই বিষয়গুলো কি কখনো ভাবনায় রেখেছেন আপনারা? অবশ্যই। এটা আপনি যেটা বললেন যে বিষয়টা অনেকে অ্যাপারেন্টলি তাই মনে হবে যে কারাগার যদি মানে যদি কমফোর্টেবল হয়, মানুষ তো এসে এখানে ভয় পাবে না। কারাগার কিন্তু ভয়ের জায়গায় ছিল, এবং ভয়টাকে নেগেটিভ ইমেজ নিয়েই কিন্তু কারাগার সৃষ্টি। একসময় কারাগার ছিল পুরো কর্পোরাল পানিশমেন্ট, মানে এসে পিটানো, তক্তা করা, ঝুলিয়ে রাখা, তারপর আপনি পিটিয়ে সোজা করার যে কথাটা সোজা করে, ওই পদ্ধতিতে কিন্তু কারাগারটা প্রথম কিন্তু চালু হয়েছিল এই মডেল। এখন আপনি কারাগারকে আটক স্থান পরিবর্তে সংশোধনাগার কেন বলছেন? বিকজ ওই মডেলটা ফেল করেছে। আপনি যদি দেখেন যে ডিরেডিক্যালাইজেশনের নামে আমেরিকানরা বিভিন্ন জায়গায় কিন্তু কারাগার গুয়ান্তানামো অথবা আফগানিস্তানের বিভিন্ন কারাগার পরিচালিত করছে। ওদের যে রিসার্চ বলছে যে ওদেরকে এরকম, আমরা তো দেখেছি ভয়াবহ অথবা এরকম টাইপের একটা আচরণ তাদের সাথে হয়েছে, বাট মোস্ট অফ দ্য কেসে তারা বের হওয়ার পরে তখন তাদেরকে ছেড়ে দিয়েছে, আবার সে কিন্তু পূর্ণ উদ্যমে কিন্তু আরো বড় নেতা হয়ে তারা হয়েছে। সো তার মানে ডিড নট ওয়ার্ক। মানে আপনি যদি একটা কঠিন পরিস্থিতিতে আরো তার কনভিকশনটাকে স্ট্রং করে দিচ্ছে এরকম জায়গায়। সো ওই স্টাডি থেকে কিন্তু যেটা হচ্ছে, না এই হার্ড ট্রিপ অথবা এরকম টাইপের অ্যাপ্রোচে আসলে রেজাল্টেন্ট আউটপুটটা ভালো হয় না, যে কারণে পৃথিবী বদলিয়ে গেছে। এবং বলছে যে না, এখন আটক না, তাকে সংশোধন করো, সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করো, তাকে হার্ডশিপের মধ্যে থেকে না দিয়ে তাকে কিভাবে জীবনটাকে পরিচালিত ওগুলো শেখাও। তো ওইটার জন্য আসলে আমাদের যে অ্যাপ্রোচটা, ওইটা কিন্তু মাথায় রেখে যে কেউ যদি ভাবে যে কারাগার কমফোর্টেবল, খানা দানা আছে, সবকিছু আছে, তাহলে তো ভালো না। ব্যাপারটা ওরকম না। ও কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে দিয়ে যাবে। পারিবারিক যে সিস্টেম, আপনি যদি সোশ্যাল সিস্টেম, সকালে ঘুম থেকে উঠা, নিয়মিত তাকে একটা রুটিনের মধ্যে দিয়ে তাকে যেতে হবে, তাকে পড়াশোনা করতে হবে, তাকে কাউন্সিলিং করতে হবে, তাকে আবার উৎপাদনমুখী হবে। এই বিষয়গুলো যখন আসবে, তাকে যখন সাইকোলজিক্যাল, তাকে দেখাতে হবে যে তুমি যে চিন্তাটাই করছো, তুমি কিন্তু মারাও পড়তে পারো, শেষ হয়ে যেতে পারো, তোমার তো আলটিমেটলি ডেস্টিনি হচ্ছে ফাইনালি তুমি আবার ল্যান্ড আপ ইনটু জেল। বাট তুমি এটা না করে যদি এই পথটা ফলো করো, তোমাকে তো আর জেলে আসতে পারো, তুমি ভালো থাকতে পারবা। তাকে যদি কর্মমুখী করে দিতে পারি, তাহলে এখন অনেক কাজ নাই। ও বলে যে আমি আর কি করবো চিন্তায় ছাড়া, আমার তো আর কিছু পারি না। তাকে যদি কোনো একটা স্কিলে আমি ট্রেন করে দিতে পারি, তখন সে দেখা যাবে ধরেন সে কম্পিউটার স্কিল হলো, সে মেশন স্কিল হলো, সে প্লাম্বিং ইলেকট্রিশিয়ান হলো, তার কিন্তু তখন কিন্তু বাইরে কাজ পাবে। আমরা কিন্তু ওই চেষ্টাটাও করছি যাতে কারাগার থেকে ট্রেনিং পেয়ে, আমরা এখন বর্তমানে 39 ট্রেডের ট্রেনিং করাচ্ছি, এরা যাতে বাইরে যেয়ে কিছু কাজ করতে পারে। তাকে টুলস বক্স দিচ্ছি, সমাজসেবার অধিদপ্তর সহায়তায় মেশিন দিচ্ছি,
তাকে কার্পেন্ট্রি কাজ করার জন্য টুলস কিনে দিচ্ছি, মহিলাদের সেলাই মেশিন কিনে দিচ্ছি, যাতে সে বের হওয়ার পরে কাজটা করতে পারে। সো প্রবাবলি যদি ধীরে ধীরে যদি এই সহায়তাটা আমরা বাড়াতে পারি, প্রবাবলি আপনি যেটা বললেন ওইটা পরিবর্তে মানুষ তো ফ্রি থাকতে চায়। কেউ তো কারাগারে আসলে যতই আরাম করেন আপনি, কিন্তু কেউ কিন্তু তার ফ্রিডম অফ মুভমেন্ট ক্যান্সেল করে, দ্যাট ইজ দ্য সবচেয়ে টাফেস্ট থিং। কিন্তু আপনি যদি বলেন আপনি একটা কমপ্লিট একটা এসি রুমে আপনি আগামী 15 দিন আপনি বেরোতে পারবেন না, আমার মনে হয় যে আফটার সাম টাইম আপনাকে এসিটা অসহ্য মনে, ব্যাপারটা ওরকম। যারা মোবাইল নিয়ে ধরা পড়ছে, মাদক সহ ধরা পড়ছে, তাদের জন্য আপনার কি শাস্তি? কারাগারে একটা নিজস্ব একটা বিচার ব্যবস্থা আছে। আপনি প্রতিটা কারাগারে কেস টেবিল বলে একটা জায়গা আছে, যেখানে জেল সুপার জেল কোডের নিয়ম নীতি ইয়া করে কেউ যদি কারা আইন ভঙ্গ করে, তার কারা আচরণ বিধি লঙ্ঘন করে, তার বিরুদ্ধে পানিশমেন্ট দিতে পারে। সো এটা পানিশমেন্টগুলো বিভিন্ন ধাপের হতে পারে। তার প্রভিশন ক্যান্সেল, মেইনলি আমরা তার প্রভিশন, তার যে অথরাইজেশনগুলো আছে ওগুলো কার্টেল করে দিই। সে যেমন টেলিফোনে কথা বলা বন্ধ হয়ে যাবে, তার দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যাবে, অথবা যদি সিরিয়াস ক্রাইম করে তাকে ডান্ডাবেরি পড়ানো হয়, অথবা যদি আরও হয় যে তাকে একটা সেলে আটক রাখা হয়, সো সে তখন দিনের বেলা আর বেরোতে পারে না, সে ওইখানেই থাকতে হবে। সো এই বিষয়গুলো, তারপর তার যদি সাজা মৌকুব, যে রেয়ারটা ক্যান্সেল হয়ে যায়, সে লং টাইম সাজা হলে কিন্তু রেয়ারটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আচরণ বিধি ভঙ্গের জন্য এই প্রভিশনসগুলো যখন কার্টেল হয়ে যায়, তখন আমরা কিন্তু তাদেরকে কিন্তু ওইটা, তারা কিন্তু বেসিক্যালি এইসব সুবিধাগুলো যখন বঞ্চিত হয়, তা এটা মেনে নেওয়া অত্যন্ত কঠিন। আপনি কারাগারে থাকবেন, আপনার 15 দিন পর দেখা করা হতো, আপনার 2 মাস আপনার দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেল, তো দিস আর সিরিয়াস ইস্যু, টেলিফোন কথা বলা কেটে গেল। সো এগুলো আমরা যখন করি তখন তাদের জন্য একটা বিচার ব্যবস্থার মধ্যে তারা চলে, এবং এক্সট্রিম কেসে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিলাম, যে সে চট্টগ্রামের বন্দি, তাকে পাঠিয়ে দিলাম পঞ্চগড়, তার কিন্তু দেখা সাক্ষাৎ থেকে সবই কিন্তু টাফ হয়ে গেল। সো তারা কিন্তু ওই বিষয়গুলো মাথা রেখে কিন্তু তারা আচরণবিধিটা ঠিক রাখে। আর যদি ফৌজদারি কোনো অপরাধ করে, লাইক সে যদি মারামারি, কাটাকাটি অথবা কোনো রকম এরকম, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আবার নতুন মামলা রুজু হয়, এবং তার বিরুদ্ধে আলাদা তখন বিচার, মানে যেটা ফৌজদারি আইনের বিচার, ওটা হয়। আর একটা বিষয় বেশ শোনা যায়, ভিআইপি বন্দি, এটা কারা? আমার ডেফিনেশনে কারা বিধি মোতাবেক ভিআইপি বন্দি বলে কিছু নেই, এটা লেট ইট বি ভেরি ক্লিয়ার। আমার কাছে শ্রেণীপ্রাপ্ত বন্দি আছে, ডিভিশন 1, ডিভিশন 2 এবং সাধারণ বন্দি। তো যারা ডিভিশন 1 প্রাপ্ত আসেন, এটা হচ্ছে দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সরকারি বিধিবিধান মোতাবেক যদি নবম গ্রেড এবং উপরে হয়, ফার্স্ট ক্লাস যারা সরকারি চাকরি করেন, কর্মকর্তা থাকেন, তাদেরকে অটোমেটিক্যালি আদালতের একটা নির্দেশনা আছে, অনুসারে আমরা ডিভিশন দিই, এবং ডিভিশন হিসাবে বন্দি হিসাবে তারা কিছু মানে নর্মাল বন্দি থেকে কিছু অ্যাডেড ফ্যাসিলিটিস ওখানে পান। একইভাবে সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, ব্যবসায়ী আছেন, অথবা এমপি মিনিস্টার আছেন, ওনারা এই ক্যাটাগরিটা হচ্ছে সমাজে গণ্যমান্য ব্যক্তি, যাদের লাইফস্টাইলটা একটু উচ্চ মঠের। তো তাদের হচ্ছে সিস্টেমটা হচ্ছে, তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা আদালতের মাধ্যমে আদেশ পেলে আমরা কারাবন্দি মোতাবেক তাদেরকেও ডিভিশন। সো তাদেরকে হয়তো আপনারা ডিভিশন ভিআইপি বলে বলছেন, বাট সত্যিকার অর্থে জেল তো জেলই। এখানে আপনি সাধারণ বন্দি থেকে কিছু এডিশনাল বেনিফিট পান। এখন এডিশনাল বেনিফিটটা কি আপনি যদি আমাকে ডিফাইন করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইট ইজ নট সামথিং ভিআইপি অ্যারেঞ্জমেন্ট। আপনি ওনারা একটা খাট পাবেন, একটা টেবিল পাবেন, একটা চেয়ার পাবেন, উনি লেখালেখি করার জন্য নোটবুক এবং এই বিষয়গুলো, পেন পাবেন, আর হচ্ছে ওনার জন্য পেপার থাকে। সো দিস আর দ্য এডিশনাল থিং। এবং ফুডের ক্ষেত্রে তাদের কিছু ওনারা যেমন অন্যান্য বন্দীদের যেমন 60 গ্রাম বরাদ্দ থাকে, ওনাদের জন্য বরাদ্দ হচ্ছে 211 গ্রাম। সো 2 বেলা উনি প্রোটিন পান, এবং উনি ওই আইটেমটা চুজ করতে পারেন, সংখ্যাটা কম, যে কারণে জেল কোড তাদেরকে কি খাবেন উনি চুজ করতে পারেন। সো আমরা ওইটার মধ্যে থেকে অ্যারেঞ্জমেন্ট করি। সো দিস আর দ্য এডিশনাল অ্যারেঞ্জমেন্ট সত্যিকার অর্থে। সো আপনি এটাকে যদি ভিআইপি হিসাবে যদি এই অ্যারেঞ্জমেন্টটা স্যাটিসফাই থাকেন, দিস ইজ ওকে। আমি জেলখানার মনে করি যে দিস আর ভেরি প্রেশাস। আপনি ফ্লোরে থাকছেন আর খাটে থাকছেন, এটার মধ্যে কিন্তু পার্থক্য হবে। এসি টেসি তো আর নাই যে এত ভিআইপি বলি, কি তাদের কি ফ্যান্টেন আছে? কারাগারে আসলে এসি থাকার কোনো সুযোগই নেই, এটা আসলে একটা মিথ আর কি, যে এসি, ফ্রিজ, টেলিভিশন, ভিআইপি যখন শব্দটা আসে, না এটা কোনো সুযোগই নাই। বিকজ আমার কারাগারে কোনো সত্যিকার অর্থে যেখানে বন্দীরা থাকেন ওখানে কোনো এয়ার টাইট করার কোনো প্রভিশনই নেই। দরজা যেটা আছে এটা হচ্ছে কিন্তু গ্রিল। সো আপনি ওইখানে এসি কোথায় লাগাবেন? আর এটা আসলে কারাগারে, ইভেন আমার জেলা সুপারদের রুমে এসি নেই, কারাগারের ভিতরে থাকার তো প্রশ্নই আসে না। আর আপনি অন্যান্য প্রভিশনস গুলো আসলে ম্যাল প্র্যাকটিস যেটা বলেন, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। বাট যদি প্রভিশন আপনি যদি অ্যাকর্ডিং টু দ্য রুল বলেন, দিস ইজ নট পসিবল। বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে, ধরেন কেউ একবার গিয়ে মন্ত্রী, আবার কেউ কারাগারে, এই যে একটা বিষয়, এবং আমরা দেখি ক্ষণে ক্ষণে, যেমন সাবেক একজন আলোচিত ডিআইজি প্রিজন, উনি একটা সময় বলছেন যে এরকম উনি থাকতে এই করতেন। কখনো স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয় আপনাদের মধ্যে এরকম? চ্যালেঞ্জ তো থাকে।
যে কারণে সবসময় বলা হয় যে কারাগার, মানে যেটা আমি শুনে এসেছি যে বিরোধী দল, মানে কারাগারে যারা বন্দী থাকেন তাদের একটা বড় সংখ্যক আসলে অপোজিশন পলিটিক্যাল পার্টি অথবা এরকম টাইপের, এবং পরবর্তীতে ক্ষমতার পালাবদলে ওনারা পাওয়ারে চলে যায়। এটা কিন্তু বাংলাদেশে একটা প্র্যাকটিস। আমি যেটা বললাম যে আপনার প্র্যাকটিক্যাল যে সিচুয়েশন হচ্ছে, তো যে কারণে এখন যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনি যদি দেখেন গত 17 বছরে কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু একটা বড় সংখ্যক কিন্তু ওনারা বিভিন্ন সময় কারাগারে ছিলেন, লম্বা সময় ছিলেন, সময়ে সময়ে কিন্তু ছিলেন। আমাকে অনেকে বলছে আমরা তো বেশিরভাগ সময় কারাগারেই ছিলাম, এরকম যখন আমার সাথে ইন্টারাকশন। সো মানে এটা কিন্তু দেখা যায় সব সময় কিন্তু এটা হয় যে একটা মানে হয়তোবা একটা গোষ্ঠী যারা হয়তোবা এখন কারাগারে আছেন হয়তো পরবর্তীতে পাওয়ারে চলে গেছে। বাট কারাগারকে কিন্তু আপনি যদি দেখেন কারাগারের জবটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং। এক্ষেত্রে আপনাকে কিন্তু হ্যাভ টু কিপ এ ব্যালেন্স। আপনি এক্সট্রিম যদি কোনো পদক্ষেপ নেন ওটা কিন্তু সাইড ইফেক্ট, সিরিয়াস সাইড ইফেক্ট হয়, এবং এটা আসলে আলটিমেটলি ডিপার্টমেন্টটাকে ক্ষতিগ্রস্ত করে। তা আমি যেটা দেখেছি আমাদের রোলটা কি এখানে, আমাদের রোলটা হচ্ছে ন্যায্যতা ইনশিওর করা, কাউকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস না দেওয়া, অথবা যার যেটা প্রাপ্য ওইখান থেকেও কাটল না করা। এবং আমরা এটাই করারই চেষ্টা করছি যে আপনার আইডেন্টিটি, পলিটিক্যাল আইডেন্টিটিকে আমরা, কারণ জেলখানার ভিতরে আমার পলিটিক্যাল আইডেন্টিটি আমার জন্য গুরুত্বপূর্ণ না। উনি একজন বন্দী, ওনার স্ট্যাটাসটা কি, উনি কি ডিভিশন প্রাপ্ত না ডিভিশন ব্যতীত, এবং তাকে ওভাবেই এবং তার প্রভিশন যেটা প্রাপ্য ওইটা ইনশিওর করা। সো আমরা কারোর প্রতি অবিচার করছি না, এবং যাদের প্রাপ্যতা যা যা প্রাপ্য তো এটা ইনশিওর করার চেষ্টা করছি। আমার মনে হয় তাতেই কিন্তু দিস ইজ ওকে। মানে এটা যদি করতে পারি, আমরা সবাই মিলে যদি করতে পারি, কারাগার তাদের কাজটা সঠিকভাবে করবে বলে বিশ্বাস করি। তো 2 বছরের একটা পরিসংখ্যান এসছে, প্রায় 227 জনের মৃত্যু হয়েছে কারাগারে, এবং এটা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো বেশ উদ্বিগ্ন। এবং যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে কারা নির্যাতনে তাদের প্রিয়জন কিংবা তাদের দলের লোক মারা গেছেন। এইসব বিষয়ে আপনার বক্তব্য কি? কারাগারে আবার আপনি যে সংখ্যাটা বললেন এটা আসলে আমাদের হিসাবে তো একটু এদিক ওদিক হতে পারে, বাট একটা সংখ্যা। এবং আমরা কোনোভাবেই একজন বন্দিও আমরা চাই না যে মৃত্যুবরণ করুক, এবং এটা আমাদের কারা ডিপার্টমেন্টের সকলের কিন্তু প্রচেষ্টা। সো যে কারণে কোনো বন্দি মারা গেলে কিন্তু ওই কারাগারটা আমি দেখেছি, যে ব্যক্তিগতভাবে দেখেছি, সুপার, জেলা থেকে শুরু করে সবারই কিন্তু মুডটাই কিন্তু ডাউন হয়ে যায়। সো কারণ উনি আমার কাছে ছিলেন, আমার হেফাজতে ছিলেন, আমি তাকে নিরাপদ রাখবো বলে শপথ গ্রহণ করেছি, আমি যে উনি মারা গিয়েছেন। তো এইটা ক্ষেত্রে আমাদের একটা বড় একটা সমস্যা, মানে আমি বলবো যে আমাদের নিজেদেরও মুডের একটা বিশাল ক্ষতিগ্রস্ত হয় কোনো বন্দি মারা গেলে, সবাই একটু মন খারাপ হয়। আমরা কোনোভাবেই চাই না যে কোনো বন্দি মারা যায়। বাট আপনি যদি দেখেন যে এই সংখ্যাটা, আমি যেটা বললাম যে আপনার সংখ্যাটা হচ্ছে পুরো বছর টার্নওভার প্রায় 10 লাখের 9 লাখের অধিক কনসিস্টেন্ট। না, আপনি তো বলছিলেন যে প্রায় 1 কোটি লোককে আপনার ডিল করতে হয়। বাট আমি যদি সারা বছর বন্দির সংখ্যাটাই ধরি, প্রায় 9 লক্ষ প্লাস, মানে 10 লক্ষের কাছাকাছি বন্দি আমার কাছে আসে আর যায়। এর মধ্যে থেকে ধরেন 227 জন আপনি বলেন যে মারা গেছেন। তো আপনি যদি সংখ্যা অথবা পার্সেন্টেজ হিসেবে দেখেন সংখ্যাটা কিন্তু কম, মানে অত উদ্বিগ্ন হওয়ার কত বিষয় না। বাট হেফাজতে যেহেতু কারাগারে অন্তরীণ অবস্থায় মারা যাচ্ছেন, তার কারণে সংখ্যাটা কিন্তু ম্যাটার করে। এবং আমরা প্রতিটা মৃত্যুকে কিন্তু আলাদাভাবে ইনভেস্টিগেট করি। এবং আমি আপনাকে একদম দৃঢ় চিত্তে বলতে পারি, নির্যাতনের কারণে কোনো বন্দি মারা যায়নি, এটা আপনাকে একদম 200% আমি গ্যারান্টি দিতে পারি। কারণ হচ্ছে আমরা প্রতিটা যখন ইনভেস্টিগেশন করি, প্রতিটা মৃত্যু কিন্তু আমরা কিন্তু ফরেন্সিক করা হয়, সুরতহাল করা হয়, জুডিশিয়াল একটা ইনকোয়ারি হয়। সবকিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত এমন কিছু আমরা পাইনি যেটা হচ্ছে কেউ অত্যাচারের কারণে কারাগারে, কারণ অত্যাচারের কোনো আসলে সিস্টেম না, এবং আই এম নট অথরাইজ টু ডু দ্যাট। আমার কাজ হচ্ছে নিরাপদ রাখা। কিন্তু এখন সিস্টেমের মধ্যে কিছু চ্যালেঞ্জ আছে, দুর্বলতা আছে, যে কারণে হয়তোবা আরো বেটার করতে পারতাম। আমি বিশ্বাস করি যে আমাদের আরো বেটার করার সুযোগ রয়েছে, ইমপ্রুভ করার সুযোগ রয়েছে। যেমন আমার কারাগারে, যদি প্রতিটা কারাগারে কিন্তু একটা প্রাইমারি মেডিকেয়ার সেন্টার আছে, যেখানে হসপিটাল বলি আমরা, কারা হসপিটাল, যেখানে কিন্তু প্রাইমারি মেডিকেশন দিতে পারি। ওখানে আমার ডক্টর অথরাইজ আছে। বাট আনফর্চুনেটলি শর্টেজের কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমার ডক্টর আসেন অথবা পার্ট টাইম আসেন, কাজ করে চলে যান। আমার 151 জন অথরাইজেশনের মাধ্যমে 2 জন আমার ডেডিকেটেড ডক্টর আমার জেলখানায় আছেন, বাকি এরা কিন্তু টেম্পোরারি আসেন। সো আলটিমেটলি রাতের বেলা কোনো ইভানচুয়ালিটিস হলে কিন্তু আমি সহায়তাটা পাই না। তো আমার ধরেন ওইখান থেকে আমি যখন কোনো হসপিটাল অথবা একটা ক্রিটিক্যালিটি হলে কিছু নিচে তো 15-10 মিনিট, যতই কারণ 15-20 মিনিট 30 মিনিট সময় লাগে। এই সময়টা ডক্টর অ্যাটেনশনটা আমরা পাই না, হয়তো ডিপ্লোমা নার্স অথবা প্রাইমারি, তাদের আর ডক্টরের হ্যান্ডলিং তো পার্থক্য হবে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এবং আমাদের অনেক কারাগারে কিন্তু অ্যাম্বুলেন্স নেই। সো আমরা গাড়িতে করে পিক আপে করে বন্ধুদের নিয়ে যাচ্ছি। সো এই বিষয়টা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, মেবি উই ক্যান হ্যান্ডেল বেটার। বাট মৃত্যুটা আসলে আমরা যে কতটুকু কমিয়ে আনতে পারবো যেটা যেমন আছে, কারণ
অনেক বন্দী আছেন অনেক মেডিকেল কমপ্লিকেশন নিয়ে হুম, মানে আমাদের কারাগারে থাকেন, প্রচুর মেডিকেশন লাগে, তার এটা লাগে ওটা লাগে। সো আমরা দেওয়ার চেষ্টা করছি। অবহেলা এবং নির্যাতন, এই দুইটা আমি আপনার সাথে ডিসএগ্রি করি, আমরা করছি না। আমি আপনাকে একদম প্রাউডলি বলতে না, আমি অবহেলার নির্যাতনের কথা বলিনি আপনাকে, না, অনেকের মৃত্যুর কথা বলছি। অভিযোগটা বলে, অনেকে কিন্তু অভিযোগ করেন, বাট এটা আসলে ওই পারসেপশন নির্ভর যে এটা হইতে পারে, হয়তো বা এরকম হচ্ছে, বাট বিষয়টা তা না। উই রিমেন ভেরি কশাস। আমাদের অফলেট আমরা আমাদের হেডকোয়ার্টারে একজন ডিআইজি হেলথ এনেছি, যিনি আসলে পুরো সারাদিন কিন্তু এই বন্দির ইভাকুয়েশনের কাজগুলো করছেন। আপনি যদি দেখেন যে গত এক বছর আমরা কতজন বন্দিকে বিভিন্ন বাইরের হসপিটালে নিয়েছি, এই সংখ্যাটা কিন্তু এনর্মাস। ঢাকা সিটিতে আজকে বাইরে প্রায় 52 জন বিভিন্ন বাইরে হসপিটালে কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছেন। সো দে আর ক্রিটিক্যাল, কোনো সন্দেহ ছাড়া, বিকজ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা ট্রিট করছেন। এবং যে সংখ্যাটা বলেন, একটা সংখ্যা কিন্তু একটা বড় সংখ্যা, মানে কিন্তু ওই চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন হসপিটালে মৃত্যুবরণ, বাট আলটিমেটলি কিন্তু যেহেতু উনি আমার আন্ডারে আছেন, যে কারণে হিসাবটা ধরা হয়েছে কারাগারে মারা গেছেন, বাট বিষয়টা কিন্তু না, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সো এটা আমাদের জন্য পীড়াদায়ক। আমি বিশ্বাস করি যে যাদের রিলেটিভ অথবা যারা মারা গেছেন তাদের জন্য অত্যন্ত কঠিন। তাদের প্রতি আমার সমবেদনা অবশ্যই আছে, বাট আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত ইমপ্রুভ করার জন্য। আমি বিশ্বাস করি যে আমার যদি চ্যালেঞ্জগুলো একটু কিছুটা আমরা যদি সরকারের সহায়তা পাই, তাহলে হয়তো আরো বেটার করতে পারবো। পরিসংখ্যান দেখেছি যে আপনার কারাগার কর্তৃপক্ষের মধ্যে প্রায় 2 বছরের মধ্যে প্রায় 5 শতাধিক ব্যক্তিকে নানা মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। এটা আপনার জন্য কতটা চ্যালেঞ্জের এবং এদের সংখ্যাটা কেমন? এদের জন্য আপনার বার্তাটা কি? এটা বিভিন্ন পেশাগত ডিসিপ্লিন ভায়োলেশনের কারণে এই পানিশমেন্টটা হয়েছে। আসলে জেল ডিপার্টমেন্টটা, যেহেতু আমরা বাংলাদেশের ক্রিমিনাল মাইন্ডেড লোকজনগুলোকে হ্যান্ডেল করি, এবং আমার যদি কর্মচারীদের প্রভিশনসগত সুযোগ সুবিধাটার কথা বলি, এটা অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় কিছুটা পিছিয়ে আছে। সো যে কারণে যখন কাজ করতে যে, বাট এটা কোনো এক্সকিউজ না ডিসিপ্লিন ভায়োলেশনের জন্য, বাট কাজ করতে যখন কাজ করছি আমরা, তখন দেখা যায় বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়ে যায়। যেমন সবচেয়ে দুটো কঠিন অপরাধ হচ্ছে, একটা হচ্ছে মাদক রিলেটেড অপরাধ, আরেকটা হচ্ছে আর্থিক, বিভিন্নভাবে বন্দীদের অথবা বন্দীদের আত্মীয় স্বজনের সাথে বিভিন্নভাবে ব্লাফ দিয়ে অথবা বিভিন্ন ছলছুটায় টাকা আদায় করা, অথবা বিভিন্ন তাকে জিম্মি করে টাকা আদায় করা। এই দুইটা ব্যাপারে কিন্তু আমরা একদম বলেছি উই আর রুথলেস। আমি বলেছি জিরো টলারেন্স। একটা হচ্ছে কেউ যদি মাদকের সাথে জড়ায়, কেউ যদি বন্দীদের আত্মীয় স্বজন অথবা বন্দীদের সাথে টাকা পয়সা নিয়ে জড়ায়। এই দুইটা কেসে কিন্তু প্রচুর চাকরিচ্যুতি হয়েছে, সংখ্যাটা কম নয়। কত? আমার মনে হয় যে গত এক বছরে সব মিলিয়ে বাধ্যতামূলক অবসর সহ মোর দেন 100 কিন্তু 100+ আমাদের কর্মচারী কিন্তু চাকরিচ্যুত হয়েছে, অবসর গিয়েছে, অথবা সে বাধ্যতামূলক অবসর গিয়েছে। সো ওরকম টাইপের একটা পরিস্থিতি। মোর দেন 500+ আমি মনে করি যে যাদেরকে বিভিন্ন বিভাগীয় মামলায় তাদেরকে, এছাড়াও চাকরি এক্সট্রিম পানিশমেন্ট ছাড়াও অন্যান্য এর আরো প্রায় 500 মতো জনবল আছেন, যাদেরকে আমরা কিন্তু আন্তঃবিভাগীয়, মানে তার বিভাগের বাইরে বদলি করেছি এইসব অপরাধে যুক্ত হওয়ার জন্য। সো আমরা এটাকে ডিপার্টমেন্টকে শৃঙ্খলাজনিত অপরাধগুলোকে কিন্তু আমরা ছাড় দিচ্ছি না, এবং মেসেজ শুড বি ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। মাদক এবং আর্থিক দুর্নীতির সাথে জড়া হলে তারা ডিপার্টমেন্টের স্থান নেই। বাকি অপরাধগুলো করলে কেউ যদি জড়ায় এবং আমরা যদি সঠিক প্রমাণ পাই, আমাদের কাছে এভিডেন্স, তাতেও ছাড় নেই, অ্যান্ড দে উইল বি গেটিং দেয়ার ডোজ। সো এক্ষেত্রে আমি বলবো যে অনেক ইমপ্রুভ করেছে। আপনি একদম জামিন নিয়ে, সিট বাণিজ্য, খাবার দাবার নিয়ে সমস্যা, হসপিটালের বেড নিয়ে বাণিজ্য, এগুলো অনেক অভিযোগ অতীতে হয়তো আপনার ছিল, অনেক বেশি ছিল, বর্তমানেও আছে, একদম জিরোতে যায়নি, বাট কমে এসেছে। এবং আমার কাছে প্রমাণ পেলে আমি নিশ্চিত করে বলতে পারি আই উইল নট স্পেয়ার, আমি তাকে অবশ্যই বিচারের মুখোমুখি এবং শাস্তির মুখোমুখি হব। এই মুহূর্তে কারাগারে কতজন যাবজ্জীবন এবং ফাঁসির আসামি রয়েছে? বর্তমানে বাংলাদেশ জেলে প্রায় 6000-এর অধিক যাবজ্জীবন বন্দী আছেন, দণ্ডপ্রাপ্ত বন্দী আছেন, এবং 2500 থেকে একটু বেশি সংখ্যা আছেন ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমরা কারাগারে আছে। এই মুহূর্তে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর সংখ্যা আছেন 76 জন। এবং বাংলাদেশ ইতিহাসে আসলে এই পর্যন্ত কন্ট্রোভার্সি আছে একজনের, আমি শুনেছি, বাট আমি আসলে কোনো ডকুমেন্ট পাইনি। সো ডকুমেন্ট আমাকে সাপোর্ট করে না, তার মানে মানে মহিলা কারো এই মুহূর্তে ফাঁসি হয়নি। তো এটা আসলে আলটিমেটলি চূড়ান্ত বিচারে আসলে এটা তো প্রাথমিকভাবে হয়তো মৃত্যুদণ্ড পেয়ে যান, বাট পরবর্তীতে ধাপে ধাপে এটা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে অ্যাপিল সবকিছু মিলিয়ে হয়তো বা নারীদের ক্ষেত্রে কিছুটা তাদের জেন্ডারের কারণে কিছুটা সহানুভূতিশীল হন, হয়তো বা যে কারণে এ পর্যন্ত কোনো নারী বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করতে হয়। মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন আলটিমেটলি কিন্তু তারা কিন্তু দেখা যায় কেউ লাইফ কারাদণ্ডে মানে কনভার্ট হয়ে
আজীবন আমৃত্যু জেলে থাকছেন অথবা যাবজ্জীবনে হয়ে যাচ্ছেন। সো আমি মনে করি যে ফাঁসি না হলেও কেউ যদি একজন 30 বছর জেলে থাকেন অথবা আমৃত্যু জেলে থাকেন, এটা তো কোনো অংশে কম না, তার লাইফটা কিন্তু শেষ। সো এই ক্ষেত্রে হয়তোবা মহিলা বলে ফাঁসিটা কার্যকর হয়নি, বাট আদার আসপেক্টে যদি দেখেন এটার পরিবর্তে যেটা হচ্ছে, এটাও কিন্তু কোনো অংশে কম বলা যাবে না। কারাগারের দিনগুলো কেমন, মানে কতদিনে 1 বছর, মানে কত বছরে যাবজ্জীবন ধরা হয়? আপনারা যদি দেখেন যে এমনি সাধারণত যদি কারা অপরাধ মুক্ত যদি যে সাজাপ্রাপ্ত বন্দীরা থাকেন, তারা ইন অ্যান অ্যাভারেজ বছরটা 9 মান্থ প্লাস কিছু সময়, তারা 1 বছর কাউন্টার, যদি 3 বছর একটা যদি থাকেন তার 27 মাসের মতো এরকম, মানে প্রতি বছরে 3 মাস করে করে ইয়া পান। সো 27 মাস হয় 3 বছর, যদি এরকম একটা রাফ হিসাব বলেন। 3 বছরের মধ্যে কোনো একটা যদি অপরাধ হয়ে যায়, তার সংখ্যাটা কিন্তু আবার 3000 পার হয়ে যাবে। সো এটা একটা সিরিয়াস ইস্যু। আর যদি আমৃত্যু যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে যেটা হয় যে সে যদি 24 বছরের কিছু অধিক সময়, সে যদি মানে পুরো সময়টা সে যদি কারা অপরাধ মুক্ত থাকে, সাধারণত 24 বছর 6 মাস কিছুদিন পার হলে 30 বছর কাউন্ট হয়ে সে বের হতে পারে, মানে সে তখন রিলিজ পেতে পারে যদি 30 বছর সাজাপ্রাপ্ত হয়। আর আমৃত্যু যেটা, এটা আসলে তার টিল ডেথ হি উইল কন্টিনিউ টু বি দেয়ার। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কারা অধিদপ্তরের সম্মানিত কারা প্রধান আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। চেষ্টা করব আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আর একটা বিষয় মনে রাখবেন, যাতে জেলখানায় না যেতে হয়।